আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। মাঝ আকাশে ভেঙে পড়ল ইলন মাস্কের স্টারশিপ। আরও জানিয়ে দিব গাজা যুদ্ধবিরতি চুক্তির ওপর ভোটাভুটি বিলম্বিত করছে ইসরায়েল। আরও জানবেন গাজায় স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে $10 বিলিয়ন প্রয়োজন জানালেন WHO। হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে বৈঠকে বসছে ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে একটি অনুরোধ দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেটের সর্বশেষ পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। শুক্রবার 17 জানুয়ারি বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্পেসএক্সের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে বৃহস্পতিবার এই রকেটের পরীক্ষা চালানো হয়। তবে উৎক্ষেপণের কয়েক মিনিট পরেই এতে ত্রুটি দেখা দেয় এবং এটি ব্যর্থ হয়। স্পেসএক্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, উৎক্ষেপণের পর দ্রুতই অনির্ধারিতভাবে স্টারশিপ রকেটটি ভেঙে পড়ে। তবে ঠিক কী কারণে এটি ভেঙে পড়ল তার নির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। বলা হয়েছে, উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার মূল কারণ আরও ভালোভাবে বুঝতে সংশ্লিষ্ট দলগুলো ফ্লাইট পরীক্ষার তথ্য পর্যালোচনা করবে। স্পেসএক্সের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা এই ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যা শিখি তা থেকেই সাফল্য আসে। আজকের উৎক্ষেপণ স্টারশিপের নির্ভরযোগ্যতা বাড়াতে আমাদের সহায়তা করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, মাঝ আকাশে একটি রকেট বিস্ফোরিত হয়ে ভেঙে পড়ছে। তবে এই ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি বলে বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে। স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ নিয়ে ইলন মাস্ক এক্সে লেখেন, সাফল্য অনিশ্চিত তবে বিনোদন নিশ্চিত। এ বার্তার সঙ্গে রকেট উৎক্ষেপণের দৃশ্যও শেয়ার করেন তিনি। এদিকে রকেট ভেঙে পড়ায় ওই এলাকা বিমান চলাচলের উপর সতর্কতা জারি করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্তীর্ণ এলাকার বিমান চলাচল ব্যাহত হয়েছে এবং কয়েক ডজন বাণিজ্যিক ফ্লাইটকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ তুলেছেন যে হামাস শেষ মুহূর্তে যুদ্ধবিরতি চুক্তিতে পরিবর্তন আনার চেষ্টা করছে, তাই মন্ত্রিসভার ভোট পিছিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার মন্ত্রিসভায় চুক্তি অনুমোদনের জন্য ভোট হওয়ার কথা ছিল, তবে এই ভোট পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, একটি অমীমাংসিত বিষয় নিয়ে কাজ চলছে এবং তিনি আত্মবিশ্বাসী যে রবিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে ইসরায়েলি প্রতিনিধিরা দীর্ঘ আলোচনা শেষে চুক্তিতে সম্মত হলেও সরকার এবং নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের আগে এটি কার্যকর করা সম্ভব নয়। হামাস তাদের চুক্তি সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছে, তবে বিবিসি জানিয়েছে যে চুক্তির অধীনে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির যে তালিকা প্রস্তুত করা হয়েছে তাতে তাদের কিছু সদস্যের নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছিল। গাজায় ইসরায়েলি হামলার পর বুধবার 80 জনের বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া যায়, আর এই ঘটনার পর ভোট পিছানোর সিদ্ধান্ত আসে। নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা শেষ মুহূর্তে সুবিধা আদায়ের চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, হামাস চুক্তির সব বিষয়ে সম্মত না হওয়া পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক আহ্বান করা হবে না। ব্লিংকেন বলেছেন, এই পরিস্থিতি চ্যালেঞ্জিং হওয়ায় বিলম্বটি অপ্রত্যাশিত নয়, তবে যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী যে রবিবার থেকে চুক্তি কার্যকর হবে এবং যুদ্ধবিরতি স্থায়ী হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আগামী 5 থেকে 7 বছরে গাজায় বিধ্বস্ত স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে কমপক্ষে $10 বিলিয়ন বা আরও বেশি অর্থের প্রয়োজন হতে পারে। গতকাল 16 জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী এ তথ্য উঠে এসেছে। এএফপির খবর অনুযায়ী ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিক পিপারকর্ন সাংবাদিকদের বলেন, গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠন করতে অনেক বড় অঙ্কের অর্থের প্রয়োজন হতে পারে। রিক পিপারকর্ন আরও জানান, গাজা শুধু স্বাস্থ্য খাত পুনর্গঠনের জন্য তার দলের প্রাথমিক অনুমান হল প্রথম 1.5 বছরের জন্য $3 বিলিয়নেরও বেশি এবং তারপর 5 থেকে 7 বছরের জন্য $10 বিলিয়ন প্রয়োজন হবে। পিপারকর্ন বলেন, আমরা সবাই ভালো করে জানি গাজার ধ্বংসযজ্ঞ অকল্পনীয়। আমি আমার জীবনে বিশ্বের অন্য কোথাও এমন পরিস্থিতি দেখিনি। ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেছেন, গাজার 90% হাসপাতাল ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে।
গত বুধবার 15 জানুয়ারি মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে ঘোষণা করা হয় ইসরায়েল ও হামাস অবশেষে যুদ্ধবিরতিতে পৌঁছেছে। তিনি একে সেরা খবর হিসেবে উল্লেখ করেছেন। গেব্রিয়াসুস আশা প্রকাশ করেন, এই চুক্তি ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সম্পর্কের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের সমাপ্তি ঘটাবে। ডব্লিউএইচওর প্রধান বলেন, আসুন আমরা সবাই এই খবরকে অত্যন্ত স্বস্তির সঙ্গে স্বাগত জানাই। কিন্তু দুঃখ আছে, চুক্তিটি এত দেরিতে হতে যাচ্ছে যখন সংঘর্ষে হাজার হাজার লোক প্রাণ হারিয়েছেন। মধ্যস্থতাকারীরা বলেছেন, চুক্তিটি 19 জানুয়ারি রোববার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর গাজায় পাল্টা আক্রমণ শুরু করে দেশটির সামরিক বাহিনী। টানা 15 মাসেরও বেশি সময় ধরে চলে ইসরায়েলের হামলা। ইতোমধ্যে ইসরায়েলের হামলায় গাজায় 44,000-এরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের হিসেব অনুযায়ী গাজায় নিহত শিশুর সংখ্যা প্রায় 17,000। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে এক ভারতীয় নাগরিককে 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার 17 জানুয়ারি 2035 মার্কিন বিচার বিভাগের এক বিবৃতি বরাতে এ তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। 2023 সালে 22 মে ভাড়া করা ট্রাক নিয়ে হোয়াইট হাউসে হামলার চেষ্টা করেন ভারতীয় নাগরিক সাই বর্ষিত কান্দুলা 20। বৃহস্পতিবার শুনানি শেষে মার্কিন আদালত তাকে কারাদণ্ড দেন। মার্কিন বিচার বিভাগ জানায়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত আমেরিকান সরকারকে উৎখাত করে নাৎসি মতাদর্শের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছিল। ওই সময় নিরাপত্তা বাহিনীর হাতে তিনি আটক হন। পরে তদন্ত শেষে 2024 সালে 13 মে কান্দুলা ইচ্ছাকৃতভাবে হামলা ও মার্কিন সম্পত্তি লুণ্ঠনের অভিযোগে দোষী সাব্যস্ত হন। ভারতের চন্দননগরে জন্মগ্রহণকারী কান্দুলা গ্রিন কার্ডধারী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে স্বাচ্ছন্দ্যেই বসবাস করছিলেন। কিন্তু হঠাৎ আত্মঘাতী সিদ্ধান্ত তাকে কারাদণ্ডের মুখোমুখি করল। তবে স্থানীয় আদালতের বিচারক ড্যাবনি এল ফ্রিডরিচ কান্দুলার শাস্তি কিছুটা সহজ করেছেন। কারাদণ্ডের শাস্তি ভোগের এক পর্যায়ে তাকে নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে রেখে 3 বছরের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। আদালতের নথি অনুসারে ভারতীয় নাগরিক কান্দুলা 2023 সালে 22 মে বিকেলে একটি বাণিজ্যিক ফ্লাইটে মিসৌরির সেন্ট লুইস থেকে ওয়াশিংটন ডিসিতে আসেন। পরে তিনি একটি ট্রাক ভাড়া করেন হামলার উদ্দেশ্যে রওনা দেন। কান্দুলা পথে খাবার ও গ্যাসের জন্য থামেন। সিসিটিভি ক্যামেরায় তার গতিবিধি ধরা পড়ে। তাতে স্পষ্ট যে তিনি স্বেচ্ছায় পরিকল্পনা মতো ওয়াশিংটন ডিসির দিকে গাড়ি চালিয়ে যান এবং রাত 9:35 হোয়াইট হাউস এবং প্রেসিডেন্ট পার্কে ব্যারিকেডে ধাক্কা দেন। কান্দুলার উদ্দেশ্য ছিল ব্যারিকেড ভেঙে প্রাসাদে ঢুকে পড়া। তিনি সেটি ব্যর্থ হয়ে ফুটপাথে গাড়ি তুলে দেন। এ সময় পথচারীরা ঘটনাস্থল থেকে দূরে পালিয়ে যান। কান্দুলা না থেমে চেষ্টা চালিয়ে যান। তিনি কয়েকবার ব্যারিকেডে ধাক্কা দিয়ে ভাঙার চেষ্টা করেন, কিন্তু সুরক্ষিত ব্যারিকেড হওয়ায় তিনি বরাবরই ব্যর্থ হন। এদিকে ধাক্কা লেগে ট্রাকটি অচল হয়ে যায় এবং ইঞ্জিনের বগি থেকে ধোঁয়া বের হতে থাকে। ট্যাঙ্কার ফেটে তেলও ছড়িয়ে পড়ে। অবস্থা বেক্তিক দেখে কান্দুলা গাড়ি থেকে নেমে ট্রাকের পেছনে চলে যান। ব্যাকপ্যাক থেকে নাৎসি চিহ্ন খচিত একটি পতাকা বের করে উড়াতে থাকেন। এ সময় ইউএস পার্ক পুলিশ এবং ইউএস সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল ঘিরে ফেলে। তারা কান্দুলাকে গ্রেপ্তার করে এবং হেফাজতে নেন। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় কান্দুলা ইচ্ছাকৃতভাবে এটি করেছেন। তিনি রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করেন। তার পরিকল্পনা সফল হলে যুক্তরাষ্ট্র ভয়াবহ বিপদে পড়ত। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে চূড়ান্ত অনুমোদন দিতে বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা। শুক্রবার 17 জানুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ে বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, মধ্যস্থতাকারী দল প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জানিয়েছেন জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে। চুক্তিটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠকের আগে শুক্রবার নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠক হবে। মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠক শুক্রবার বা শনিবার হবে কিনা তা স্পষ্ট করে বিবৃতিতে বলা হয়নি। আর রোববার 19 জানুয়ারি থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে কিনা তাও জানা যায়নি। তবে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী রোববারই এ চুক্তি কার্যকর হওয়ার কথা। বৃহস্পতিবার 16 জানুয়ারি সকালেই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু ভোটাভুটির কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহু জানান ভোট স্থগিত করা হয়েছে। নেতানিয়াহুর ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান সম্পূর্ণ করা হয়নি, এমন একটি অংশ যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার নেতানিয়াহু অভিযোগ করেন হামাস শেষ মুহূর্তে কিছু ছাড় জোর করে আদায়ের চেষ্টা করছে। তাই হামাস সব শর্তে সম্মত না হওয়া পর্যন্ত মন্ত্রিসভার ভোটাভুটি অনুষ্ঠিত হবে না। এর আগে বুধবার সন্ধ্যায় 15 জানুয়ারি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন।
পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধবিরতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করেন। ইসরায়েল ও হামাসের মধ্যে 15 মাস পর হওয়া এই যুদ্ধবিরতিতে মূল মধ্যস্থতাকারী ছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর। 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে 1020 জনেরও বেশি নিহত হন। সেই সঙ্গে ইসরায়েল থেকে 231 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। তাদের মধ্যে 94 জন এখনও গাজায় বন্দী রয়েছেন। হামাসের হামলার পর থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 66,700 জনের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে 1,10,000-এর বেশি।